আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজির এই কোয়েশ্চেন সলভিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকেও গত দিনের ন্যায় আজকেও অনেকগুলো কোয়েশ্চেনের সর্ট আউট দেখব, যাতে করে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো। আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করি, এখানে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হচ্ছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বুঝতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছিল, তার আলোকে আমি প্রশ্নগুলো ব্যাখ্যা করি। সেই ক্ষেত্রে দেখো, তুমি অনেস্টি যে জিনিসটা, সততা কি দেখা যায়? সততা কি ছোঁয়া যায়? সততা হচ্ছে একটা সত্তা যেটা আমরা অনুভব করতে পারি যে না, তার মধ্যে সততা আছে। সো এর জন্য এই অনেস্টিটা হবে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটা ছোঁয়া যায় না, যেটা ধরা যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আর বেস্ট, এটা তো একটা অ্যাডজেক্টিভ, গুড, বেটার, বেস্ট। পলিসি, এটা কখনোই তোমার হচ্ছে নাউন বলতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন না। পলিসি মানে হচ্ছে নিয়ম, বাট পন্থা। অনেস্টিটা হচ্ছে এই জায়গায় অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের যদি তুমি এক্সাম্পল দেখো, তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে অনেস্টিটাকে পেয়ে যাবা, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। তারপরটা যদি আমরা দেখি, বলা হচ্ছে কাওয়ার্ড ডাই বিফোর ডেথ। তাহলে কাওয়ার্ডস ডাই ইনাফ টাইম বিফোর ডেথ, কাওয়ার্ডস ডাই মাচ টাইম বিফোর ডেথ, কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর ডেথ, মেনি টাইমস বিফোর ডেথ। তাহলে এইটা কি আসলে? এখানে যে একটা লাইন দেওয়া আছে, এটা বলা হচ্ছে যে ভিতুরা মরার আগে শতবার মরে। ভিতুরা মরার আগে শতবার মরে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা উক্তি, এবং শেক্সপিয়ার তার জুলিয়াস সিজার বইয়ের মধ্যে এই উক্তিটা করেছিলেন। জুলিয়াস সিজার বইয়ের মধ্যে জুলিয়াস সিজার যে রাজা ছিলেন, তিনি বাইরে যেতে চাচ্ছিলেন, অর্থাৎ সেখানে অনেক সৈন্য সামর্থ্যরা ছিল যারা যুদ্ধ করতে যাচ্ছে বা রাজাকে আক্রমণ করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে রাজার ওয়াইফ রাজাকে বলল, তুমি এখন বাইরে যেও না, তারা তোমাকে মেরে ফেলতে পারে। তখন রাজা বলেছিল যে তোমার কাওয়ার্ডস ডাইজ মেনি টাইম বিফোর ডেথ, অর্থাৎ ভিতুরা মরার আগে শতবার মরে। সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে মেনি টাইমস বিফোর ডেথ, অর্থাৎ ভিতুরা মরার আগে শতবার মরে। এবং এটা কিন্তু একটা উক্তি, অর্থাৎ এইটা যদি তোমাকে পারতে হয়, তাহলে অবশ্যই এই উক্তিটা তোমাকে পারতে হবে। যখন তুমি প্রবাদ প্রবচন বা এই উক্তিগুলো সম্পর্কে জানা থাকবে, তখন তুমি অ্যান্সার করতে পারবা। সো এই টাইপের কোয়েশ্চেন চলে আসতে পারে, যেমন ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেল ফেয়ার টু ট্রেড, অর্থাৎ দেবতা যেখানে ভয় পায়, বোকারা সেখানে দৌড়ে যায়। ঠিক আছে? বা এটাই মানে তোমার হচ্ছে যে ঈশ্বর যেখানে ভয় পায়, বোকারা সেখানে দৌড়ে যায়। সো এই টাইপের উক্তি দিয়ে দিতে পারে। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুলে ময়লা যায় না। সো এই জিনিসগুলো যখন তুমি পারবা, তখন কিন্তু তোমার জন্য জার্নিটা ইজি হবে। এবং আমি বোঝাই দিচ্ছি কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে, যাতে করে তুমি তোমার অ্যাডমিশন টাইমটাকে ভালোভাবে গুছিয়ে নিতে পারো। তারপরে দেখো, 50% অফ দ্য ল্যান্ড ড্যাশ কাল্টিভেটেড। তাহলে দেখো 50%, কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো দেখতে তোমার প্লুরাল মনে হবে। কি দেখতে প্লুরাল মনে হবে, কিন্তু এরা হচ্ছে সিঙ্গুলার। যেমন তুমি আরো মানে টাইম, ডিউরেশন, এই জিনিসগুলো বুঝাইতে পারলে। সো 50% আমরা দেখতে পারি যে 50 মাইলস, তোমার কি 50 মাইলস। তাহলে 50 মাইলস এটা দেখতে তোমার প্লুরাল হলেও এটা আসলে সিঙ্গুলার বোঝাবে। 10 আওয়ার্স দেখতে প্লুরাল হলেও 10 আওয়ার্স ইজ আ স্মল টাইম ফর মি। তুমি বললা 10 ঘন্টা সময় আমার জন্য খুবই অল্প। সো কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে প্লুরাল হলেও এরা আদতে সিঙ্গুলার হিসাবে কাজ করে, এবং এর জন্য এখানে ইজটা হবে সঠিক উত্তর। 50% অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, অর্থাৎ সমগ্র জমির 50% চাষ করা হয়েছে। ধরো এটা ফুল জমি, এর এই 50% চাষাবাদ হয়েছে, আর এই 50% ধরো চাষাবাদ হয়নি। সো এই যে একেবারে ব্যাখ্যা সহকারে ধরে ধরে আমাদের এক্সাম বেচে তোমাকে এই জিনিসগুলো সলভ করে দেওয়া হবে। আবার যদি দেখো, হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস ইন শিকাগো, তাহলে দেখো এ লট বলতে তো কিছু নেই, এ লট অফ হতে পারতো। তারপর হচ্ছে মাছ হচ্ছে তোমার একটা আনকাউন্টেবল নাউনের আগে বসে। মাছ কিসের আগে বসে? মাছ আনকাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে। আর ফ্রেন্ড হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ফ্রেন্ড কি? ফ্রেন্ড একটা কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়।
তাহলে এই ক্ষেত্রে আমরা হয় ফিউ না হলে ফিউ অফ বসাবো। এখন ফিউ অফ তো হয় না, কারণ ফিউ অথবা এ ফিউ হতে পারতো, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সঠিক উত্তর হবে ফিউ। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, অর্থাৎ শিকাগোতে তার একেবারে কম বন্ধু কিংবা বন্ধু নেই বললেই চলে। সো এই ক্ষেত্রে যেহেতু ফ্রেন্ডসটা একটা কাউন্টেবল নাউন এবং আমরা জানি কাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে, তাই সব দিক বিবেচনা করে এবং অপশনগুলো যাচাই করে আমরা সঠিক উত্তর এখানে ফিউ পাচ্ছি। আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক উপকার হচ্ছে। সো তুমি একটু কমেন্টে জানাবা এই ক্লাসগুলো করে আদতেও তুমি উপকার পাচ্ছ কিনা। তারপরের প্রশ্নটা যদি দেখি, ইনভাইটেশন ওয়াজ লিমিটেড ড্যাশ মেম্বার্স অনলি, বলা হচ্ছে ইনভাইটেশন ওয়াজ লিমিটেড টু ড্যাশ মেম্বার্স অনলি। তাহলে দেখো লিমিটেডের সাথে কি বসে, সো আমরা দেখব লিমিট টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুর একটা নির্দিষ্টতা বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা লিমিট ব্যবহার করি। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার জানা থাকবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারবে যে ইনভাইটেশন ওয়াজ লিমিটেড টু মেম্বার্স অনলি, অর্থাৎ সেই মেম্বারদের জন্য ইনভাইটেশনটা লিমিটেড ছিল, পর্যাপ্ত ছিল, নির্দিষ্ট ছিল। সো লিমিট টু এটা মাথায় রাখবা। তারপরে দেখো হি ইজ ম্যাড ড্যাশ পেইন, তাহলে দেখো ম্যাড এর সাথে তুমি যদি ব্যথা বা কোনো কষ্টে বোঝাও সেই ক্ষেত্রে উইথ ব্যবহার করা হয়। তার মানে বলা হচ্ছে হি ইজ ম্যাড উইথ পেইন, সে একেবারে ব্যথায় পাগল হয়ে যাচ্ছিল। হি ইজ ম্যাড উইথ পেইন, হি ইজ ম্যাড উইথ পেইন, অর্থাৎ ব্যথায় পাগল হয়ে যাওয়ার মতো উপক্রম হলে আমরা ম্যাড উইথ ব্যবহার করব। আবার অন্যান্য ক্ষেত্রে কিন্তু ম্যাড অফও ব্যবহার হয়, সেই ক্ষেত্র বিশেষে। বাট কোনো ব্যথায় কোনো যন্ত্রণায় পাগল হবার মতো অবস্থা বোঝালে সেই ক্ষেত্রে ম্যাডের পরে উইথ ব্যবহার করবা, ঠিক আছে। তারপরেরটা দেখো নেক্সট, এটা নিয়ে আমি গতদিনও বলেছিলাম যে নেক্সটের পরে টু বসে, নেয়ারের পরে টু বসে, নেয়ার টু, নেক্সট টু, ঠিক আছে। তাহলে উই সেট নেক্সট টু ইচ আদার, আমরা একজন আরেকজনের পরপর বসেছিলাম, ঠিক আছে। সো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরটা যদি আমরা দেখি, দেখো এখানে বলা হচ্ছে শি ওয়াজ অবভিয়াসলি ওভারকাম ড্যাশ এক্সাইটমেন্ট, তাহলে এইটা হচ্ছে তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেখানে ওভারকামের সাথে উইথ ব্যবহার করা হয়, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানলে এই জিনিসগুলো পারবা। সো আমি বারবার এটাই বোঝাতে চাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর তোমাকে আরো অধিক পরিমাণে গুরুত্ব দিতে হবে যদি তুমি অ্যাডমিশনে ভালো করতে চাও, ভালো পজিশনে যেতে চাও। আর এই টাইপেরই গুরুত্বপূর্ণ আমরা 50টা এক্সাম নিব আমাদের এক্সাম ব্যাচে, যেখানে 60টা করে এমসিকিউ থাকবে, যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে, এবং টোটাল 3000 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্নে পরীক্ষা দিতে পারবা তুমি আমাদের এক্সাম ব্যাচে। সো ঢাবির ভর্তি পরীক্ষার আগে 3000 প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে পাও সেটা কিন্তু মন্দ হয় না। তারপরে দেখো বলা হচ্ছে আই উইশ আই ড্যাশ, তাহলে উইশের পরে ভার্বের পাস্ট ফর্মটা বসে, তাহলে এখানে পাস্ট ফর্ম কি আছে? উইল, ফিউচার, ক্যান, প্রেজেন্ট, স্পিক প্রেজেন্ট, কুডটা পাস্ট, তাহলে এটা হবে সঠিক উত্তর। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমার মানে আই উইশ তারপর হচ্ছে কুড দিয়ে আমরা বাকি সেন্টেন্সটা করলাম, যেহেতু উইশ তারপর হচ্ছে ফ্যান্সি, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম বসে, এবং সেই অনুযায়ী আমরা এই উত্তরটাকে কারেক্ট করব। সো আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, অ্যাকাস্টম টু, আমি ওই দিনও বলেছি যে টু যদি এর সাথে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে বসে, প্রিপোজিশনাল ফ্রেজের সাথে যুক্ত হয়ে বসে, তাহলে এরপরে ভার্বের আইএনজি হয়, ভার্বের আইএনজি হয়। তাহলে আমি ওই দিন বলেছিলাম গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, তারপর হচ্ছে তোমার অ্যাডহেয়ার টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলার পরে ভার্বের আইএনজি হয়। তাহলে এখানে অ্যাকাস্টম টু আছে, তারপরে ভার্বের আইএনজি হবে গেটিং আপ। শি ইজ অ্যাকাস্টম টু গেটিং আপ লেট ইন দ্য মর্নিং, সে দেরিতে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাহলে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা স্ট্রাকচার সহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা ঝালিয়ে নিতে পারো। আর আমাদের এক্সাম ব্যাচে কি করা হচ্ছে একটু খেয়াল,
তোমাদের কথা মাথায় রেখে আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে আসছি, যে এক্সাম ব্যাচ 15 জানুয়ারি থেকে শুরু হবে। সেখানে আমরা বাংলার 15টা এমসিকিউ, ইংরেজির 15টা এমসিকিউ এবং সাধারণ জ্ঞানের 30টা, টোটাল 60টা এমসিকিউ হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকে। দেখো, টানা 25 দিনে আমরা 50টি পরীক্ষা নিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো করে প্রশ্ন থাকবে এই জায়গায়, এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ PDF দেয়া থাকবে। কোর্স ফি হচ্ছে 600 টাকা, বাট তুমি যদি ডিসেম্বরের মধ্যে ভর্তি হও আমরা 500 টাকা নিব। জানুয়ারি মাসে এই কোর্স ফিটা 600 টাকা হয়ে যাবে এবং টোটাল আমরা 50টা পরীক্ষা নিব। 60টা করে এমসিকিউতে 50টা পরীক্ষা নিলে টোটাল 3000 এমসিকিউ তুমি ব্যাখ্যা সহ পাবা। এবং এই জায়গায় আমরা কিন্তু পরীক্ষা কোনো টপিক ভিত্তিক নিব না, যে একদিন অ্যাডজেক্টিভ একদিন নাউন, এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন বিভিন্ন টপিক থেকে ইংরেজির প্রশ্ন করে, বাংলার বিভিন্ন টপিক থেকে করে, সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক থেকে করে, ঠিক একইভাবে। এবং সি ইউনিটের জন্য আমরা টানা 25 দিনে 50টি পরীক্ষা নিব। পরীক্ষাগুলো হবে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো করে, এবং বাংলার 12টা, ইংরেজির 12টা, হিসাব বিজ্ঞানের 12টা, ম্যানেজমেন্টের 12টা এবং মার্কেটিং অথবা ফিনান্সের 12টা। টোটাল তোমাদেরও 60টা এমসিকিউ থাকবে। আমরা 50টা পরীক্ষা নিব, 3000 এমসিকিউ থাকবে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া থাকবে। একটা প্রশ্নের সাথে তুমি অনেকগুলো তথ্য পেয়ে যাবা। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে কল দিতে পারো, কল দিয়ে যোগাযোগ করো। আমরা পরিকল্পনা করছি 2000 স্টুডেন্ট নিব। 2000-এর বেশি শিক্ষার্থীকে আমরা এই ব্যাচে নিব না। তার মানে তুমি যদি ভর্তি হতে চাও, তুমি আজকালকের মধ্যে যোগাযোগ করে ভর্তি হও, পেজে SMS করতে পারো অথবা নাম্বারে কল দিতে পারো। তুমি যদি ব্যাচে ভর্তি হও 2000 জনের মধ্যে, তাহলে এই সুযোগটা পাবা। 2000 জন হয়ে গেলে কিন্তু আমরা নিতে পারবো না। এবং আমি যদি তোমাদেরকে আমাদের একটা প্রশ্ন দেখাই যে আমাদের পরীক্ষাটা আসলে কিরকম হবে, ধরো আমরা এইভাবে ব্যাখ্যা সহকারে পরীক্ষাটা নিব। ধরো এইখানে একটা প্রশ্ন যে পা ধরা, যে ধরো যে পু ধরা বাগধারাটির অর্থ কি। তো এখানে দেয়া আছে যে উত্তর গ চাটুকার প্রবৃত্তি। সো এখানে নিচে কিন্তু দেয়া আছে, দেখো যে ঠুটকাটা মানে বেহায়া, বুদ্ধির ঢেকি মানে হচ্ছে বোকা, মানিকাঞ্চন যুগ মানে হচ্ছে সোনায় সোহাগা, তারপর ধূপ দুরস্ত মানে হচ্ছে পরিপাঠিত, এবং হচ্ছে রাবণের চিতা মানে বোঝানো হচ্ছে যে চির অশান্তি। সো এই জিনিসটা আমরা দেখলাম, আমরা এগুলাকে কারেকশনে দিয়েছি এবং কারেকশন করব। এছাড়াও তুমি ধরো ইংরেজির একটা প্রশ্ন, যেমন ইংরেজির এখানে একটা প্রশ্ন দেখছো, দ্য সুপারলেটিভ ফর্ম অফ লিটল, লিটলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, সাইডে দেয়া আছে এবং এই যে দেখো এখানে ব্যাখ্যা দেয়া আছে। সো প্রতিটা প্রশ্নের এরকম তুমি ব্যাখ্যা পাবা। এবং সাধারণ জ্ঞানের যদি একটা দেখাই, হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টেরও আছে আমাদের এরকম, এই যে একটা প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নের নিচে ব্যাখ্যা দেয়া থাকবে। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কয়জন, এই যে দেখো নিচে একেবারে বিস্তারিত, বীর তোমার হচ্ছে সর্বমোট খেতাবপ্রাপ্ত ব্যক্তি কয়জন, পূর্বে ছিল কয়জন, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কয়জন। প্রতিটা প্রশ্ন, এই যে 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, গ চিত্তরঞ্জন দাস, বাকি যারাই ছিলেন যেই সেক্টরের সব দেয়া আছে। এই যে দেখো, সো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে এবং আমরা চেষ্টা করেছি 3000 প্রশ্নের ব্যাখ্যা দিতে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে তুমি যদি 3000 এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়তে পারো, সেটা তোমার ভর্তি প্রস্তুতিকে কতটা এগিয়ে দিবে। এবং আমরা কিন্তু শুধুমাত্র 2000 স্টুডেন্ট নিব। সো তুমি যদি ভাবো যে পরবর্তীতে ভর্তি হব, 2000 স্টুডেন্ট যদি মাত্র 500 টাকা দিয়ে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যায়, তুমি কিন্তু পিছিয়ে পড়ে গেলা। সো আমি তোমাকে বলবো 15 জানুয়ারি থেকে আমাদের এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে, বাট ডিসেম্বরের মধ্যে ভর্তি হলে তুমি 500 টাকায় ভর্তি হতে পারবা। জানুয়ারি মাসে যদি ভর্তি হও তোমার কিন্তু 600 টাকা লাগবে। আমরা মাত্র 2000 স্টুডেন্ট নিব, লেট করলে তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। আজকাল পরশুর মধ্যে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। 3000 এমসিকিউ আমরা ব্যাখ্যা সহ তোমাদের জন্য রেডি করেছি। এই 3000 এমসিকিউ যখন ব্যাখ্যা সহকারে পড়বা, ঢাবির ভর্তি পরীক্ষা এর বাইরে থেকে আর কিছুই আসবে না। তারপরে যদি আমরা খেয়াল করি আমাদের বাকি কোয়েশ্চেনগুলা, বলা হচ্ছে ওয়েন ড্যাশ কম্পিউটার ইনভেন্টেড, বলা হচ্ছে কম্পিউটার কখন তৈরি করা হয়েছিল। সো যেহেতু পাস্ট এবং এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে কম্পিউটার কখন তৈরি করা হয়েছিল, তাহলে আমরা এখানে দিব ওয়েন ওয়াজ দ্য, যেহেতু স্পেসিফিক করে বলা, ওয়েন ওয়াজ দ্য কম্পিউটার ইনভেন্টেড, কম্পিউটার কখন নির্মাণ করা হয়েছিল। এই ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্সে আমাদের স্ট্রাকচারটাকে গঠন করেছি যে কম্পিউটার কখন নির্মাণ করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। এই যে হয়েছিল, তুমি সুন্দর কথাটাকে একটু পেঁচিয়ে প্যাসিভ করে বলছো, ইনঅ্যাক্টিভ করে বলছো। প্যাসিভ করে বলার কারণে এটাকে আমাদের প্যাসিভ টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে করা লাগতেছে।
সো আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি যাতে করে তোমার বুঝতে সোজা হয়। তারপর দেখো বলা হচ্ছে ফাংশনাল, এর সিনোনিম কি? ফাংশনাল মানে কি? যেখানে কাজকর্ম হয়, তাহলে এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে প্র্যাকটিক্যাল। ফাংশনাল প্র্যাকটিক্যাল, ফাংশনাল প্র্যাকটিক্যাল, ফাংশনাল প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তারপরে যদি একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে ওয়ান্ডার। দেখো ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো, চলাফেরা করা। তাহলে এখানে দেখো ওয়াক এমলেসলি, অর্থাৎ তোমার নির্দিষ্ট গন্তব্য ছাড়া হাঁটা আর উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা একই জিনিস। সো এই ক্ষেত্রে এইটা হবে এইটার সিনোনিম, এবং ওয়ান্ডার মানে এইটাই বোঝায়। তারপরে যদি দেখো হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা তৈরি করা, এটার সিনোনিম হবে ব্যারিয়ার, এটা তুমি জানার কথা। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, এটার অ্যান্টোনিম হবে আনইউজুয়াল, যেটা অসাধারণ। এবং এই ভোকাবুলারিগুলো কোত্থেকে পড়বা? দেখো টেক্সট বইয়ের যত ভোকাবুলারি আছে সেগুলো আগে বেসিক থেকে পড়বা, যেগুলো তুমি এইচএসসিতেও পড়েছো। আর এর বাইরে তোমার অ্যাডমিশনের যে বইটা আছে, সেটা যে কোনো বই হোক, তোমার অ্যাডমিশনের বইয়ের মধ্যে দেখবা বিগত বছরের যত এমসিকিউ আছে ওয়ার্ড মিনিং রিলেটেড, চাকরির পরীক্ষা হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষা হোক, ব্যাংক জব হোক, সেই সবগুলা কোয়েশ্চেন পড়ে নিবা। অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেনগুলো পড়বা অ্যাডমিশনের বই থেকে। আর টেক্সট বইয়ের বেসিকগুলো পড়লে আমার মনে হয় এবছর ভর্তি পরীক্ষায় তুমি ভোকাবুলারি রিলেটেড সকল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা, কারণ বিগত বছরগুলো থেকে এই জায়গায় কোয়েশ্চেন হয়েছে। সো আশা রাখি ক্লাসটা ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে তুমি অবশ্যই আমাকে নিজে কমেন্ট করে জানাবা, আমি কমেন্টগুলো পড়বো। এবং আমি চাই তোমরা ভালো করো, এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যাও, শেষ মুহূর্তে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালিয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।